সুধী দর্শক, আসসালামু আলাইকুম। 47 টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইফুল ইসলাম শুভ। আজকে আমরা এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির কেন্দ্রীয় সদস্য, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট রাজনীতিক KM রকিবুল ইসলাম রিপন ভাইয়ের কাছে। জনাব রিপন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি 47 টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা রিপন ভাই, আপনি দীর্ঘদিন যাবৎ কেন্দ্রীয় রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। শুনতে পাচ্ছি যে আর দুদিন বাদে 1 জুলাই থেকে একটা সর্বাত্মক লকডাউন শুরু হয়ে যাবে। একজন কেন্দ্রীয় নেতা হিসেবে, একজন বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী কৃষকদের নেতা হিসেবে আপনি এই সরকারের এই সর্বাত্মক লকডাউন ঘোষণাটা কিভাবে দেখছেন? সর্বপ্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনি যে প্রশ্ন করছেন, আসলে এই প্রশ্ন যে কোনো মানুষকেই করবেন, এটি একটি হাস্যকর ব্যাপার। বাংলাদেশে যেই ঘটনাগুলি চলছে বর্তমান, আপনি জানেন যে আমরা দেখেছি যে ঢাকা থেকে একাধিক জেলাকে বিচ্ছিন্ন করা হয়েছে। আমি গতকালকে ফরিদপুর থেকে ঢাকায় আসছি। আমি দেখেছি যে সেখানে মানুষের কী দুর্ভোগ। একটা রাষ্ট্র যখন রাষ্ট্রের দায়িত্বে যারা থাকেন তখন তারা জনগণের কথা চিন্তা করতে হবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বর্তমান যারা শাসন ব্যবস্থায় আছে তারা জনগণের সাথে একটা প্রতারণার করছেন। কারণ দেশে যখন জাতীয় দুর্যোগ হয় তখন কিন্তু যখন মহামারী হয় তখন জাতীয়ভাবে সকলকে নিয়ে সেটা মোকাবিলা করতে হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান যেই শাসন ব্যবস্থায় যে দলটি আছে তারা কিন্তু কারো কথা শুনছে না, কি শিশুর সমাজ, কি সাংবাদিক, কিংবা সাধারণ মানুষ, কিংবা রাজনীতিবিদ। আমরা দেখছি যে অন্য রাজনীতিবিদরা কিন্তু সার্বক্ষণিকভাবেই বলছেন যে আমরা জাতীয় ঐক্যের কথা বলছেন, যে এই যে দুর্যোগ, এই দুর্যোগকে মোকাবেলা করার জন্য। কিন্তু শাসন ব্যবস্থায় যারা আছেন তারা খুব ভীতু এবং সবসময় ভয়ে থাকেন। কারণ জাতীয় ঐক্য যদি হয় তাহলে তাদের ক্ষমতার থাকবে কি থাকবে না। দেখুন, যখন দেশে দুর্যোগ আসছে সেই দুর্যোগ মোকাবেলায় সকলকে নিয়েই কিন্তু করতে হবে। সেখানে ক্ষমতা কিন্তু প্রশ্ন আসে না বলেই আমরা মনে করি। কিন্তু আপনি যে প্রশ্নটি করছেন যে আবার যেই লকডাউন হচ্ছে সেই লকডাউনে কী হবে, আমরা দেখেছি যে অন্য দেশে যখন লকডাউন দেওয়া হয় তখন সাধারণ মানুষের খাবারের ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করে কিন্তু লকডাউন দেওয়া হয়েছে। কিন্তু আপনি দেখছেন যে বাংলাদেশে সাম্প্রতিক সময় যে ব্যাটারি চালিত ভ্যান, রিক্সা, সেটা কিন্তু হঠাৎ করে বন্ধ করে। একটা রাষ্ট্র কিন্তু এভাবে চলতে পারে না। আপনি কর্মজীবী মানুষকে কর্মহীন করে ফেলছেন। এই অবস্থাতে এই দেশ কোন দিকে যাবে সেটি আসলে এদেশের মানুষ খুব অনিশ্চিতভাবে চিন্তিতভাবে আছে। তো এখান থেকে আসলে শুধরার উপায় বলে আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। কিন্তু এখন এই জাতিকে জাগ্রত হতে হবে, জাতিকে রাজপথে যার অধিকারের জন্য নামতে হবে। কে রাষ্ট্র ক্ষমতায় আসবে বা কে প্রধানমন্ত্রী হবে, কে মন্ত্রী হবে, সেটা মুখ্য বিষয় না। সবচেয়ে বড় ব্যাপার, বাংলাদেশের যেই হাহাকার চলছে সেই হাহাকার থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায়। এই মুক্তি না হলে বাংলাদেশের মানুষ বাঁচবে কি বাঁচবে না এটাও কিন্তু একটি অনিশ্চিত দিকে যাচ্ছে। আজকে দেখুন যে 5 ভাড়া 60% করা হচ্ছে। আপনি ঠান্ডা মাথায় চিন্তা করবেন এবং আপনি আজকে যেমন আমার সাক্ষাৎকার নিচ্ছেন তেমনই কিন্তু গণপরিবহনে আপনার যাওয়া উচিত বলে আমি মনে করি। সেখানে কোনো স্বাস্থ্যের মানে যেই সোশ্যাল যেই ডিস্টেন্সের কথা বলা হচ্ছে সেখানে নাই। 60% না 100% ভাড়া বেশি নেওয়া হচ্ছে এবং প্রতিটা সিটে 2 জন করে যাওয়া হচ্ছে এবং দাঁড়িয়েও কিন্তু লোক। কিন্তু এই দুর্ভোগ তো সাধারণ মানুষের। আজকে আমি ফরিদপুর থেকে ঢাকায় আসতে আমার সর্বোচ্চ লাগে 400 টাকা, কিন্তু আমি গতকালকে আসলাম, আমার টাকা লাগলো 1300 টাকা। এই হলো বাংলাদেশ। তো এই বাংলাদেশের যারা শাসন ব্যবস্থা আছে তাদের কথা যতই বলবো, গুম হতে হবে, খুন হতে হবে, নাহলে কারাগারে যেতে হবে, এই তো অবস্থা। আমি একাধিক মামলার আসামি, একাধিক কারাগারে গিয়েছি, একাধিক নির্যাতনের শিকার হয়েছি। এখন পুরা বাংলাদেশের মানচিত্র নির্যাতিত। এই বাংলাদেশের মানচিত্রকে বাঁচাতে হবে, আর বাঁচাতে হলে
যে যেই মতের আছেন না কেন সকলে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে একটি রাজপথে আন্দোলন করে একটি গণতান্ত্রিক সরকার যদি প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে বাংলাদেশের মানুষের দুর্ভোগ কমবে, তা না হলে কিন্তু দুর্ভোগ কমবে না। আপনি দেখেছেন যে আগেও কিন্তু লকডাউন দিয়েছিল, এই লকডাউনে সম্পূর্ণভাবে সরকার ব্যর্থ হয়েছে, কারণ তারা রাষ্ট্রের টাকা লুটপাট করার মহা একটা উৎসবে মেতে উঠেছে। আপনি দেখেছেন কিভাবে খাটের মধ্যে তেল রাখে, কিভাবে ত্রাণ চুরি করে। এরা এমন একটি অপদার্থ মানে রাজনৈতিক সংগঠন হয়ে দাঁড়িয়েছে এখন। তাদের কিন্তু একটি ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্য হারিয়ে ফেলেছে। ওদের কাছে কাফনের কাপড় রাখা হলেও কিন্তু কাফনের কাপড়ও চুরি করবে। এই হলো বাংলাদেশের চিত্র। তাই এখান থেকে জাতি মুক্তি পেতে চায়। এই মুক্তির মিছিলে সকলকেই আহ্বান জানাচ্ছি, আপনারা শরীক হয়ে রাজপথে আন্দোলন করুন, তাহলে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে, তা না হলে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে। জনাব রিপন ভাই, আপনি যেহেতু একজন কৃষক নেতা এবং আপনি এমন একটি সংগঠন করেন যে সংগঠনটি হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ কৃষক সংগঠন, তো এমন একটি সংগঠনের কেন্দ্রীয় নেতা হিসেবে এই যে করোনাকালীন সময়ে কৃষকদের জন্য আপনার সংগঠন কি কি পদক্ষেপ, কি কি কার্যক্রম পরিচালনা করেছে এবং আপনি ব্যক্তিগতভাবে আপনার নিজ এলাকায় কতটা করেছেন কৃষকদের কল্যাণে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি যেই সংগঠনটি করি কৃষক দল, এই কৃষক দল জিয়াউর রহমানের হাতে গড়া একটি সংগঠন, সবসময় একটি গণমানুষের সংগঠন। কৃষক দল মানে কৃষকদের নিয়ে একটি গণমানুষের সংগঠন, সবসময় কৃষকদের পাশে। আপনি দেখেছেন যে আমাদের জেলা কমিটি থেকে শুরু করে কেন্দ্র কমিটি, আগে আহ্বায়ক কমিটি আজ 3 মাস ভেঙে দিয়েছে, কিন্তু সবসময় কিন্তু কৃষকদের পাশে দাঁড়িয়েছে। কৃষকদের বিভিন্ন দাবি আদায়ের জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে তাদের বীজ, বিভিন্ন রকম সার এগুলো দিয়েছে। এবং আমরা যারা বিভিন্ন নির্বাচনী প্রক্রিয়ার সাথে জড়িত, তারাও কিন্তু ব্যক্তি উদ্যোগেও বিভিন্ন জায়গায় দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন এবং কাজ করে যাচ্ছে। বিষয়টা হলো বর্তমান যেই শাসন ব্যবস্থায় যেই দলটি আছে তারা কিন্তু কৃষকদের কথা ভাবেন না। তারা ভাবেন বর্তমান প্রেক্ষাপটে, যদিও কথাটা বলা ঠিক না, তবুও বলতেই হয় বাধ্যগতভাবে, যে একটি রাষ্ট্র চালাবে রাজনীতিবিদরা। কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে একটি রাষ্ট্রের কাঠামো সমস্ত ভেঙে যায়, সেখানে আমলা এবং ব্যবসায়ীদের খুব প্রভাব আপনি দেখতে পাচ্ছেন। তারা কিন্তু কখনো কৃষকদের কথা চিন্তা করেন। আপনি দেখেছেন যে বই পুস্তকে আপনি লেখাপড়া করেছেন যখন, তখন দেখেছেন যে বাংলাদেশ কৃষি নির্ভরশীল একটি দেশ, কিন্তু আমরা কি সেটি দেখতে পাচ্ছি? একটি কৃষক কত কষ্ট করে তার জমিতে ফসল ফলান, কিন্তু সেই ফসলের সঠিক নির্ধারণ কোনো দাম আছে? কিন্তু আপনি যদি কোনো কোম্পানি করেন, আপনি যদি একটি সাবান তৈরি করেন, আপনার সাবানের নাম যদি দেন শুভ সাবান, টেলিভিশনে অ্যাড দেন, তাহলে আমার মাথায় থাকতে হবে যে ওই শুভ সাবান কিনতে হলে 10 টাকা লাগবে। কিন্তু একজন কৃষক যত কষ্ট করে আপনার মরিচ ফলাচ্ছেন, পাট উৎপাদন করছেন, বিভিন্ন ফল ফলালি, কিন্তু সেখানে কি তার সঠিক ন্যায্য মূল্য আছে? সে বাজারে যাবে হাহাকার। আমি আজকেই দেখতে পেলাম যে নাটোরে কৃষকরা 12 টাকা কেজি দুধের দাম হওয়াতে তারা দুধ ঢেলে রাস্তায় প্রতিবাদ করছেন। এই হলো চিত্র। এই চিত্র থেকে মুক্ত করতে হবে। যদি মুক্তি বাংলাদেশের পেতে হয়, কৃষকের অধিকার বলেন, শ্রমিকের অধিকার বলেন, মানুষের অধিকার বলেন, যে কোনো অধিকার বলেন না কেন, এই অধিকার যদি পেতে হয় তাহলে একমাত্র উপায় আছে বর্তমান এই সরকারকে না বলা, এবং না বলে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত যদি করতে পারেন, তাহলেই বাংলাদেশের সকল হাহাকার কমে যাবে এবং মানুষ মুক্তি পাবে। আপনাকে ধন্যবাদ। যেহেতু আমরা যে বিষয়টা জানি আপনি ফরিদপুরের একজন সন্তান, তো আমি বলতে চাই যে আপনার যে ফরিদপুর, আপনি ওখানটাতে কিভাবে দেখছেন এই যে বর্তমান করোনাকালীন যে কৃষকদের দুর্ভোগ দুর্দশা, সেগুলো থেকে রেহাই পেতে হলে আপনাদের কৃষক দল এবং আপনার ব্যক্তিগত কি কি মতামত বা কি কি অভিমত আছে, যে কাজগুলো যে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করলে কৃষকরা তাদের ফসলের ন্যায্য দাম পাবে, তাদের দুঃখ দুর্দশা দুর্ভোগ লাঘব হবে, আপনার কি ধারণা? কিন্তু আমরা দেখি যে আপনি জানেন যে একটি রাষ্ট্রের দায়িত্ব না থাকলে কিন্তু মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা অসম্ভব হয়ে দাঁড়িয়ে পড়ে। কারণ আমরা আজকে বিগত 15 বছর আপনার ক্ষমতার বাহিরে। আপনি জানেন যে ঘুম থেকে উঠলেই কিন্তু আমাদের সেই
স্কুল বলা চলে, যে ছোটোবেলায় যখন আমরা ঘুম থেকে উঠে স্কুলে যেতাম, আমাদের সেরকম গত 15 বছরে আমাদের কোর্ট কাচারিতেই আমাদের স্কুল প্রাঙ্গণ হয়ে থাকে। তো সেখান থেকে কিন্তু আমাদের অনেক চিন্তাভাবনাই করি এবং করাটাও অসম্ভব হয়ে দাঁড়ায়, কিন্তু তারপরেও কিন্তু আমরা ব্যক্তিগতভাবে আমার দল, আমার দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে অনেক কিছু করে যাচ্ছি বা করার চেষ্টা করছি। আমরা প্রতিটা নেতাকর্মীর মামলা হামলায় জর্জরিত হয়ে পড়েছি গত 15 বছরে। কিন্তু রাষ্ট্রে যারা আছেন তারা কেন কৃষকদের কথা ভাবছেন না? তারা কেন খাল দখল করছেন? তারা কেন কৃষকের জমি দখল করছেন? তারা কেন কৃষকের ন্যায্য দাবি আদায় করতে পারছেন না? এটা তো রাষ্ট্রের দায়িত্ব, এটা তো আমার আপনার দায়িত্ব না। রাষ্ট্রে যারা দায়িত্ব থাকবেন তাদেরই দায়িত্ব পড়ে। এখন আপনি যদি ওই দায়িত্বটাই আমার উপরে দেওয়ার চেষ্টা করেন তাহলে তো হবে না। রাষ্ট্রে বাণিজ্য মন্ত্রণালয় আছে, বিভিন্ন মন্ত্রণালয় আছে, তাদের সমন্বয়ে কিন্তু এই কাজটি হবে। কিন্তু তারা কখনো এগুলো ভাবে না। তারা ভাবে লুটপাট করে কিভাবে বাহিরে সুইস ব্যাংকে টাকা রাখবে, কিভাবে বেগমপাড়ায় বাড়ি করবে, কিভাবে তার সন্তানদের বড় বড় বিভিন্ন দেশে ইউনিভার্সিটিতে লেখাপড়া করবে। এই নিয়ে হলো বাংলাদেশের যারা শাসন ব্যবস্থা আছে তারা ব্যস্ত আছে। এখন যেই বিষয়টা হলো, মৌলানা ভাসানী যেই কৃষক আন্দোলন করেছিলেন আপনি জানেন, সেই রকম একটা বাঁশিয়ালার দরকার। সমস্ত বাংলাদেশের কৃষকদের এক করতে হবে এবং প্রতিটি ইউনিয়নে কৃষক আন্দোলন সৃষ্টি করতে হবে। প্রতিটি ইউনিয়ন পর্যায়ে যদি আপনি কৃষক আন্দোলন সৃষ্টি করতে পারেন তাহলেই কৃষকের অধিকার বাস্তবায়ন হবে, তা না হলে কৃষকের আন্দোলন বাস্তবায়ন হবে না। এবং এই কৃষকদের নিয়ে ছোট ছোট মিটিং করতে হবে, উঠান বৈঠক করতে হবে, কৃষকদের সমস্ত বিষয়গুলো বোঝাতে হবে, তাহলেই কিন্তু কৃষকদের মুক্তি আসবে, তা না হলে কৃষকদের মুক্তি হবে না। তবে আমরা চেষ্টা করছি, বিএনপি চেষ্টা করছে, দেশনায়ক তারেক রহমান চেষ্টা করছে এই গণমানুষকে একত্রিত করে তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশে কৃষকদের বাংলাদেশ হবে, এটাই আমরা চাচ্ছি বলে আমরা মনে করি। শুধু দর্শক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নেতা KM রকিবুল ইসলাম রিপন ভাইয়ের সাথে আলোচনায় যে বিষয়টা আমরা জানতে পারলাম, কৃষকদের স্বার্থ সংরক্ষণে বরাবরই কাজ করে আসছে কৃষক দল এবং অচিরেই বাংলাদেশের কৃষকদেরকে নিয়ে তাদের দুঃখ দুর্দশা দুর্ভোগ লাঘবে একটি কৃষক আন্দোলন গড়ে তুলবে কৃষক দল। এবং সর্বোপরি কৃষকরা যে নানান প্রকার শোষণ, অন্যায়, বৈষম্যের শিকার হচ্ছে, এই বৈষম্য থেকে রেহাই দিতে সদা তৎপর থাকবে জাতীয়তাবাদী কৃষক দল। তো জনাব রিপন ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ 47 টিভিকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনি আমার সাক্ষাৎকার নিয়েছেন এবং কিছুটা হলেও দেশ ও জাতি উপকৃত হবে, এবং আপনার চ্যানেলের ভবিষ্যৎ কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সাইফুল ইসলাম শুভ, 47 টেলিভিশন, বিজয়নগর, পল্টন, ঢাকা।